দেখো, আজকের আলোচনা হবে থ্রি রাউন্ড টেবিল কনফারেন্স। কি হয়েছিল ব্যাকগ্রাউন্ড আর ওভারভিউ যদি করা যায়, দ্য সামন কমিশনের রিপোর্ট ওর ভারতের শাসনতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য ব্রিটিশ সরকার লন্ডনে বৈঠকগুলি আয়োজন করেছিলেন। মানে ভারতের ফিউচার নিয়ে আলোচনা করব আমরা, এরকম টাইপের মেন্টালিটি। ভারতের ফিউচার নিয়ে আলোচনা করতে হবে আমাদেরকে, ইংরেজ থেকে। আমরা আমরা কিছুই নয় এরকম। এই তিনটি বৈঠকের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন র্যামসে ম্যাকডোনাল্ড। এই তিনটি গোলটেবিল বৈঠকেই অংশগ্রহণ করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর এবং তেজ বাহাদুর সপ্রু। এবার দেখো আমাদের ফার্স্ট রাউন্ড টেবিলে কী বলেছিল। আমাদের কী বলেছিল ভালো করে দেখো। যে এটি শুরু হয়েছিল 1930 সালে। এই সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড আরউইন। তোমাদের নোটও খুব হাই কোয়ালিটি, লর্ড আরউইন। ঠিক আছে। আইএনসি বয়কট। সেই সময়ে আইন অমান্য আন্দোলন চলাই জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস এটি বয়কট করেছিল। মানে ভারত তখন 1930 সালে তখন আইন অমান্য আন্দোলন চলছে। তা ঘরে ঝামেলা চলছে আর আমি বাইরে হেল্প নিব, এরকম টাইপের হয় না তো। তাই এটা ক্যান্সেল হয়েছিল। কি অ্যাটেন্ডেন্স? মুসলিম লীগের আগা খা জিন্না, হিন্দু মহাসভা বি.এস. মুঞ্জে, অনুন্নত শ্রেণীর ডক্টর বি আর আম্বেদকর আর উদারপন্থী দল তেজ বাহাদুর সপ্রু এতে অংশ নেই। তাহলে মুসলিম লীগ, হিন্দু মহাসভা ও অনুন্নত শ্রেণীর মধ্যে ডক্টর বি আর আম্বেদকর এবং উদারপন্থী দলের তেজ বাহাদুর সপ্রু এতে অংশ নিয়েছিল। আউটকামটা কী হয়েছিল? এই গোলটেবিল বৈঠকে যে আউটকাম সেটা হয়েছিল কি, ভারতের বৃহত্তম রাজনৈতিক দল কংগ্রেসের অনুপস্থিতির কারণে এই বৈঠক সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। তাহলে কংগ্রেস কেন করেছিল? কারণ এখানে আইন অমান্য আন্দোলন চলছে। কংগ্রেস কীভাবে এখানে অ্যাটেন্ড করবে? তাই কংগ্রেস অ্যাটেন্ড করতে পারেনি। তাই কংগ্রেস যেহেতু অ্যাটেন্ড করেনি তাই ব্যর্থ হয়েছিল। সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স 1931, গান্ধী আরউইন প্যাক্ট। 1931 সালে 5ই মার্চ গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়, যার শর্ত অনুসারে আইন অমান্য আন্দোলন স্থগিত রেখে কংগ্রেস দ্বিতীয় বৈঠকে যোগ দিতে রাজি হয়। দেখো, 1931 সালে 5ই মার্চ গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়, যার শর্ত অনুসারে আইন অমান্য আন্দোলন স্থগিত রেখে কংগ্রেস কি হয়, দ্বিতীয় বৈঠকে যোগ দিতে রাজি হয়। মানে এদিকে গান্ধী আরউইন স্বাক্ষরিত হলো, তারপরে কংগ্রেস যোগ দিল। টাইম লাইন ও ভাইসরয়। এটি অনুষ্ঠিত হয় সেপ্টেম্বর এবং ডিসেম্বরে 1931 পর্যন্ত। এই সময় ভাইসরয় হয়ে আসেন লর্ড ওয়েলিংটন। তার লর্ড আরউইন ছিলেন প্রথমে, এবার লর্ড ওয়েলিংটন। আচ্ছা, কারা কারা রিপ্রেজেন্টেটিভ ছিলেন? জাতীয় কংগ্রেসের একমাত্র প্রতিনিধি হিসেবে মহাত্মা গান্ধী এই বৈঠকে অংশ নেন। তিনি এস.এস. রাজপুতানা জাহাজে করে লন্ডনে যান। দেখো, তিনি এস.এস. রাজপুতানা নামে এক জাহাজে করে তিনি কোথায় যান? তিনি লন্ডন গিয়েছিলেন। ঠিক আছে। ওম্যান রিপ্রেজেন্টেটিভ। ভারতের ওম্যান রিপ্রেজেন্টেটিভ ছিলেন সরোজিনী নাইডু ও রানি বেসান্ত। আউটকাম: সংখ্যালঘুদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা নিয়ে ডক্টর বি আর আম্বেদকর আর মুসলিম লীগের সাথে গান্ধীজির তীব্র মতবিরোধ হওয়ায় এই বৈঠক ব্যর্থ হয়। মানে সংখ্যালঘুদের যে পৃথক নির্বাচন ব্যবস্থা নিয়ে ডক্টর আম্বেদকর আর মুসলিম লীগের সাথে গান্ধীজির তীব্র মতবিরোধ হয়ে একটা ঝামেলা হয়ে যায়। গান্ধীজি ব্যাক করে ফিরে আসেন, আমি করবো না, এরকম টাইপের। ঠিক আছে। এবার হচ্ছে যে কমিউনাল অ্যাওয়ার্ড বা পুনা প্যাক্ট। কমিউনাল অ্যাওয়ার্ড 1932 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বঁটোয়ারা নীতি ঘোষণা করেন, যেখানে দরিদ্রদের জন্য পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়েছিল। এটাই বলেছিলেন যে কমিউনাল অ্যাওয়ার্ডে বলা হয়েছিল যে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড এটা কী বলেছিল, যে দরিদ্রদের জন্য পৃথক নির্বাচনের অধিকার দেবো। এখানে দরিদ্রদের জন্য পৃথক নির্বাচনের অধিকার দেবো, এটা বলেছিলেন। পুনা প্যাক্ট 1932। এর প্রতিবাদে গান্ধীজি পুনের ওয়ারা জেলে আমরণ অনশন শুরু করেন। শেষ পর্যন্ত গান্ধী আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। ফলে দরিদ্ররা পৃথক নির্বাচনের দাবি ছেড়ে দেয়। পরিবর্তে আইনসভায় তাদের জন্য সংরক্ষণ আসনের সংখ্যা বাড়ানো হয়। যদি বুঝো ভালো করে জিনিসটা, তাহলে বোঝা হবে। মানে দরিদ্রদের জন্য আলাদা পৃথক নির্বাচন করলো, কিন্তু সেটা গান্ধীজি অনশন শুরু করে দিলে।
সেই জন্য শেষ পর্যন্ত গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় এবং এই চুক্তির মাধ্যমে বলা হলো যে তোমার দলিতরা অংশ নেবে না, হ্যাঁ, পৃথক নির্বাচন ব্যবস্থা করবে না, তার পরিবর্তে তারা আইনসভাতে তারা নিজেদের একটা সংরক্ষণ পাবে। তৃতীয় গোল্ডহিল বৈঠক 1932 সালে। এই অনুষ্ঠানে নভেম্বর মাসে ডিসেম্বরে 1932 সালে হয়। জাতীয় কংগ্রেস দ্বিতীয়বার এই বৈঠক বয়কট করেন। ব্রিটেনের লেবার পার্টিও এই বৈঠকে যোগদান করেনি। আউটকাম: খুব কম সংখ্যক প্রতিনিধি যোগ দেন। এই বৈঠকে আলোচনার ভিত্তিতে ব্রিটিশ সরকার 1943 সালে শ্বেতপত্র প্রকাশ করে, যা পরবর্তীতে 1935 সালের ভারত শাসন আইনে পরিণত হয়। তাহলে 1933 সালের শ্বেতপত্র 1935 সালে ভারত শাসন আইনে রূপান্তরিত হয়েছিল। এটাই ছিল আমাদের গোল্ডহিল বৈঠকের বিভিন্ন অংশ। তো এতটুকু পড়লেই আমাদের মোটামুটিভাবে কোয়েশ্চেনগুলো পারা যাবে। তো এতদিন পর নেক্সট পরে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।